আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আমরা এসএসসি কেমিস্ট্রি সিরিজ নিয়ে হাজির হয়েছি। আমরা সেকেন্ড চ্যাপ্টারের 2.2 করতে যাচ্ছি। চলো দেখি। ওকে, আজকে আমরা 2.2টা শিখবো, সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। এখন এই জিনিসটা আসলে কি, আমরা কিন্তু ফার্স্ট পার্টে জানলাম যে পদার্থ কি এবং পদার্থের কয়টি অবস্থা আছে এবং সে অবস্থাগুলোর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। এখন মেইনলি কণার গতিতত্ত্ব হচ্ছে এমন একটা টপিক যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা পদার্থ একটা স্টেট থেকে আরেকটা স্টেট এবং সেখান থেকে আরেকটা স্টেটে যায়, অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়। এটি আমরা বুঝবো এবং এর মাঝে দুটো কনসেপ্ট আসে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কণার গতিতত্ত্বের মধ্যে আমরা পাবো আন্তঃআণবিক আকর্ষণ বল এবং আন্তঃআণবিক আকর্ষণ, এই যে দূরত্বগুলো, যে একটা কণা থেকে আরেকটা কণার দূরত্বগুলো বাড়ছে নাকি কমছে। তাহলে আমরা দেখি। প্রথমত আমরা জানি সকল পদার্থ কি তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা। এই কণাগুলো কি করে, একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলটা কি, আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ শক্তি। এর মাধ্যমে কিন্তু আমরা বুঝি যে যদি আকর্ষণটা বেশি হয় তাহলে এটা কি, এটা কঠিন, আর একটু যদি কম হয় তাহলে তরল, আর আরও যদি কমে যায় তাহলে সেটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় স্টেজে চলে যায়। আচ্ছা, তাহলে আমরা এরপরে দেখি যে আবার কণাগুলোর কিন্তু কি রয়েছে, গতিশক্তিও রয়েছে। অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং এই যে কণাগুলোর গতিশক্তি দিয়ে একটা পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার যে তত্ত্ব, সেটা হচ্ছে কণার গতি তত্ত্ব, যেটা কিন্তু আমরা একদম শুরুতেই বলছিলাম। তাহলে এবার আসি, যখন কণাগুলোর ভেতরকার আকর্ষণ শক্তি বা আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তখন কি হয়, খুব একটা দৃঢ় অবস্থা থাকে, তখন খুব একটা নড়াচড়া করতে পারে না, একে অপর থেকে দূরে যায় না, কাছাকাছি অবস্থান করে এবং সেটার কারণে দেখা যায় পদার্থ একটা নির্দিষ্ট আকার পায়। এটাই হয় কি, কঠিন পদার্থ অর্থাৎ সলিড ম্যাটার। এখন এই যে আমরা এখন জানলাম যে নড়তে পারবে না জায়গা থেকে, এটা হচ্ছে কঠিন অবস্থা। এখন যদি আমরা একটা কাজ করি, একটা কঠিন পদার্থকে তাপ দিই। এখন এই তাপ দেওয়া আসলে কি, আমরা কিন্তু জানি যে তাপ হচ্ছে এক ধরনের শক্তি। তাপ কি, এক ধরনের শক্তি। তাহলে আমরা জানলাম তাপ অ্যাকচুয়ালি একটা শক্তি বা এনার্জি বলতে পারি আমরা। এখন যখন আমরা একটা কঠিন পদার্থে কি দিব, তাপ দিব, অর্থাৎ হিট দিব এনার্জি হিসেবে, তখন কি করবে, এই এনার্জিটাকে সে শোষণ করবে, যার কারণে কি হবে, এই একটা শক্তিটা পুরো পদার্থে সঞ্চারিত হবে এবং তার কারণে কি হবে, এর মধ্যকার যে কণাগুলো এগুলো কাঁপতে থাকবে। কি করবে, কাঁপতে থাকবে। নিজ অবস্থান থেকে যখন কাঁপাকাঁপি শুরু হবে তখন দেখা যাবে এদের মধ্যে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি বা বলটা অনেক বেশি ছিল, আস্তে আস্তে এটা কমতে থাকবে এবং কমার কারণে এরা কি করবে, ছোটাছুটি শুরু করবে। ছোটাছুটি করলে কি হবে, একটা প্যাটার্নে ছোটাছুটি করবে এরকম কিন্তু না, এলোমেলোভাবে। তখন দেখা যাবে যে একটা কণা আরেকটা কণার থেকে দূরে দূরে চলে যাবে, দূরে দূরে চলে যাবে। তখন কি দেখা যাবে যে হ্যাঁ, আকর্ষণ যে বলটা ছিল এটা আস্তে আস্তে কমে গেল এবং এই যে আন্তঃকণা দূরত্বটা এটা একটু বেড়ে গেল। ঠিক তখন সেটা কঠিন থেকে চলে আসবে তরলের স্টেটে। তখন আমরা সেটাকে বলতে পারবো তরল পদার্থ এবং সেই সময় দেখা যাবে এই বস্তুটা কি করবে, পদার্থটা কি করবে, নির্দিষ্ট কোনো আকার থাকবে না তার, সে তার নির্দিষ্ট আকারটা হারিয়ে ফেলবে এবং যে পাত্রে তাকে রাখা হবে ঠিক সেই পাত্রের আকার সে ধারণ করবে। তাহলে আমরা কিন্তু এই যে কঠিন থেকে এই যে তরলে আসা ব্যাপারটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারলাম। এটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে যে যখন তাপ দেওয়া হয় তখন কণাগুলো তাপশক্তি গ্রহণ করবে এবং কি করবে, কাঁপতে থাকবে। যদি এটাকে আরও তাপ দেওয়া হয় তাহলে কি হবে, কণাগুলো এত বেশি কাঁপতে থাকবে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যাবে। কি হবে, কমে যাবে এবং অবশ্যই গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে ছুটবে কিভাবে, তাহলে গতিশক্তি প্রাপ্ত হবে। তখন আমরা এটাকে বলবো তরল অবস্থা। তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও আমরা জানি নির্দিষ্ট কোনো আকার তরলের থাকে না।
এখন আমরা যদি বলি এই যে তরলটাকে পেলাম, এটাকে আমরা আবার তাপ দিব অর্থাৎ আরও শক্তি দিব, তখন কি হবে, সেই শক্তিটা সে অ্যাবজর্ব করবে এবং এই একই ঘটনা আবারও ঘটবে। কণার কম্পন এবং তারপরে তার গতিশক্তি হচ্ছে অর্জন করা, তারপর আবার ছোটাছুটি। এর কারণে কি হবে, এর মধ্যকার যে দূরত্ব এটা আরও বাড়বে এবং এর মধ্যকার যে আকর্ষণ বল বা শক্তি এটা কি হবে, আরও কমে যাবে এবং তরল থেকে ঠিক চলে যাবে বায়বীয় বা গ্যাসীয় স্টেজে। তখন আমরা পাবো গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। দেখাই যাচ্ছে এখানে কিন্তু কণাগুলো অনেক দূরে দূরে, এই যে এদের মধ্যকার যে দূরত্ব এটা কিন্তু বেড়ে গিয়েছে, আর আকর্ষণ যে বল বা শক্তি এটাও কিন্তু কমে গিয়েছে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা যে বললাম তাপ শক্তি অ্যাবজর্ব করা, পরবর্তীতে হচ্ছে গতিশক্তিতে রূপান্তরিত হওয়া, ছোটাছুটি হওয়া এবং কি হওয়া, আন্তঃকণা আকর্ষণ বলের একটা কথা, আন্তঃকণা দূরত্বের একটা কথা, এই যে এত কিছু, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়া, একটা স্টেট থেকে আরেকটা স্টেট এবং সেখান থেকে আরেকটা স্টেটে যাওয়া, এই যে এত ঘটনা একটা তত্ত্বের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটাই হচ্ছে কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। তাহলে আমরা কিন্তু এটা ইজিলি বুঝে গেলাম। এখন এরপরে যদি বলা যায় তাহলে কিন্তু তেমন খুব একটা কিছু নেই এখানে, ঠিক আমরা যেগুলো বললাম সেগুলো এখানে আলোচনা করা আছে। তাহলে আমার মনে হয় না যে এই কাইনেটিক ব্যাপারটা আমাদের বুঝতে কোনো কষ্ট হবে। তাহলে আমরা 2.2 এ কি শিখলাম, কণার গতিতত্ত্ব। আশা করি সবাই আমরা বুঝতে পারলাম। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।